দ্য শ্যাডো অডিওগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প আরোগ্য এটি পাঠ করব। গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন। আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প আরোগ্য। আরোগ্য, একে কি আরোগ্য বলে? কে জানে। নার্সিংহোমের বিশাল জালনার পর্দাটা আজ সরানো। ভোরের আলোয় ভরে আছে ঘরখানা। টেবিলের ওপর ফুলদানিতে একগোছা 5 মিশেলি ফুল। এ ঘরে কোনো গন্ধ নেই, কিংবা থাকলেও তার নাকে সয়ে গেছে বলে শান্তশীল সাধারণত কোনো গন্ধ পায় না। আজ এয়ার কন্ডিশনিং বন্ধ এবং জালনার কাঁচের শার্সি খোলা বলে 7 তলার এই ঘরে বঙ্গোপসাগর থেকে নোনা বাতাস এসে ঢুকে পড়েছে বুঝি। শান্তশীল খুব গভীর শ্বাস নিল। মাত্র 42 বছর বয়স তার। দুরন্ত স্বাস্থ্য ছিল এককালে, তবু যে কেন হৃদযন্ত্রটা এমন গণ্ডগোল পাকিয়ে বসল কে জানে। মনে হচ্ছে আজ তার আরোগ্যের দিন। কয়েকবার শ্বাস নিল শান্তশীল। তার ওঠা বারণ, হাঁটা বারণ, ডাক্তার অনুমতি না দিলে উঠে বসা অবধি বারণ। নিষেধের বেড়াজাল তাকে ঘিরে ছিল কাল অবধি। আজ কি সে মুক্তি পাবে? ধীরে, খুব ধীরে শান্তশীল পাশ ফিরল জানালার দিকে। কলকাতার আকাশ রেখা কি মনোরম! ভোরের আলোয় কি পবিত্র ও পরিচ্ছন্ন দেখাচ্ছে 7 তলা থেকে কলকাতাকে। এ পাড়াটায় কোথাও নোংরা নেই, ভাঙা বাড়ি নেই, কুশ্রিতা নেই। শরৎকাল শান্তশীলের বড় প্রিয় ঋতু এটি। শরতের শিউলি আর কাশফুল ফোটে। শরতে ঘাসের ওপর ঝরে পড়ে শিশিরের মুক্ত। শরতে ঢাকের বাদ্যি আর আগমনী গান। শান্তশীল কি উঠবে একটু, বসবে, 2-1 পা হাঁটবে? বড় ভয় করে। মৃত্যুর খুব কাছাকাছি চলে গিয়েছিল সে। ডক্টর গুহ বলেছেন, যদি পৃথিবীতে আরও কিছুদিন বাঁচতে চান তাহলে কটা দিন নড়াচড়া অবধি বন্ধ রাখুন, বুঝলেন? ডক্টর গুহ রুগীদের একটু ভয় দেখাতেই ভালোবাসেন। তার অভিমত হলো, হার্টের রুগীদের একটু ভয় দেখানো ভালো, তাতে দুষ্টুমিটা কমবে। শান্তশীলের বাঁদিকে পাশ ফিরে শোয়া অবধি বারণ। ভাগ্য ভালো, জালনাটা তার ডান দিকে। নিজের হৃদযন্ত্রকে ভারী ভয় পায় আজকাল শান্তশীল। নিজের শরীরকেই ভয় পায়। এই রহস্যময় দেহযন্ত্রকে সে এতকাল টেরই পেত না। বিশাল এ দেয়াল ও দেয়াল জোড়া জালনা দিয়ে প্যানোরামিক দৃশ্য দেখা যাচ্ছে। আজ যেন বাইরেটা হু হু করে ঢুকে আসছে ঘরে। রোদ, বাতাস, দৃশ্য। কত কাল সে শুয়ে আছে বিছানায়, কত কাল যেন বাইরে যায়নি। এমনকি কাল অবধি তার কেটেছে আধা ঘোরের মধ্যে। যন্ত্রণায় ডুবে থেকে কতগুলো দিন বেঘোরে কেটে গেল। বুকে একটু ভার এখনও বোধ করে শান্তশীল। দিনে কত যে ট্যাবলেট তাকে খেতে হয় তার কোনো হিসেব নেই। জীব বড় বিস্বাদ। সারাক্ষণ এক ক্লান্তিকর পুকুরে ডুবে থাকা। কফির গন্ধে মুখখানা আস্তে ফেরালো শান্তশীল। গুড মর্নিং স্যার। শান্তশীল তার নার্সের দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো। মধ্যবয়স্কা, কালো, দেখতে সুন্দর নয়, তবু এই সকালের আলোয় মহিলার চেহারায় বেশ নতুন মাত্রা যোগ হলো আজ। হাসি মুখে সে বলল, ফাইন মর্নিং,
আমি কি আজ কফি খাবো? মেয়েটি ভাঙা বাংলায় বলল, আজ কয়েকটা সিপ ড্রিঙ্ক করবেন, ব্ল্যাক কিন্তু, নো সুগার। অনেকদিন বাদে আজ কফি খাবে বলে শান্তশীল উঠতে যাচ্ছিল। মেয়েটি বলে উঠল, উফ, ডোন্ট ডু দ্যাট, আমি বসিয়ে দিচ্ছি। হ্যান্ডেল ঘুরিয়ে খাটের আধখানা ধীরে ধীরে ওপরে তুলে দিল মেয়েটি। অবসাদ, বড় অবসাদ। শান্তশীল কফির জন্য হাতখানা পর্যন্ত নাড়ালো না কিছুক্ষণ। মহিলাটি তার বুক থেকে পেট অবধি ন্যাপকিনে ঢেকে দিল যত্ন করে। তারপর ফিডার কাপটি হাতে নিয়ে বললেন, জাস্ট এ ফিউ সিপস। শান্তশীল পাতলা হালকা কফির লিকারে প্রথম চুমুক দিয়েই টের পেল, যতটা ভালো লাগবে বলে ভেবেছিল ততটা লাগছে না, তবু খেলো। মুখটা সযত্নে মুছিয়ে দিলেন মহিলা। খাটটা নামাতে যাচ্ছিলেন। শান্তশীল হাত তুলে বলল, থাক, একটু বসে থাকি। বেশিক্ষণ নয় কিন্তু, ডাক্তার অ্যাডভাইস করেছেন শুয়ে থাকতে হবে। শান্তশীল কলকাতা শহরের বিশাল পটভূমির ওপর ভোরের আলোর নরম আভা দেখতে ব্যস্ত ছিল। সে যেন বড় ভাগ্যবান। সাততলা থেকে কলকাতার এই শোভা যে সে আজ দেখতে পাচ্ছে না। সে দরিদ্র ঘরের মেধাবী ছেলে। একটা সময়ে জীবনে সে বেশ কষ্ট পেয়েছে, অভাবে। মেধাবী বলেই চটপট পাশটাশ করে ইঞ্জিনিয়ার হয়ে ভালো চাকরি পেয়েছে। তার কোম্পানি তাকে ফ্ল্যাট দিয়েছে, গাড়ি দিয়েছে। এই চিকিৎসার বিপুল খরচও বহন করে কোম্পানি। তার কোনো মাথা ব্যথা নেই। গরিবের ছেলে হয়ে যেদিন সে টাকার মুখ প্রথম দেখতে পেল, সেদিন থেকেই স্ট্যাটাস এবং এটিকেট নিয়ে মাথা ঘামাতে শুরু করলো। সেদিন থেকেই কিন্তু বদ অভ্যাসও ধরে ফেলল তাকে। সাধারণত সুরামদির ঘুম তার এত ভোরে ভাঙে না। যদি বা ভাঙে, শরীরে থাকে রাজ্যের জড়তা, হ্যাংওভার। আজ সেসব নেই। আজ ভারী ভালো লাগছে তার। সিস্টার, ডক্টর কখন আসবেন? সিস্টার ঘড়ি দেখে বললেন, 9টা হয়ে যাবে। আমি একটু হাঁটতে চাই। সিস্টার মাথা নাড়লেন। ইম্পসিবল, ইউ আর নট আউট অফ ডেঞ্জার স্যার। শান্তশীল সেটা জানে। তাকে টানা 7 দিন ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছিল। জমে মানুষে টানাটানি গেছে। মাত্র কয়েকদিন আগে তাকে আনা হয়েছে কেবিনে। অবসন্ন শান্তশীল ক্লান্ত গলায় বলে, কতকাল খবরের কাগজ পড়ি না, টেলিফোন করি না, গাড়ি চালাই না। সব হবে, হ্যাভ পেশেন্স। কথা বেশি না বলাই ভালো। টেক রেস্ট। রেস্ট বলে শান্তশীল ভুরু কুঁচকাল। বিশ্রাম অনেক হয়েছে, তবু এত অবসাদ যে কেন? ঘড়ি দেখে সিস্টার চলে গেলেন। ব্রেকফাস্টের সময় হলো। বিস্বাদ, অদ্ভুত সব খাবার দেয় এরা। ক্যালোরিহীন, ফ্যাটহীন, চিনিহীন, লবণহীন। শান্তশীলের শরীর সায় দিচ্ছে না, তবু ইচ্ছে করছে জানলার কাছে গিয়ে একটু বসতে। কি সুন্দর বাতাস বইছে। একটা পাখি এসে জানলার কানায় বসল। চড়াই। চুরুক করে ডেকে ফের উড়ে গেল। রাস্তায় গাড়ির শব্দ হচ্ছে। ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে কেবিন থেকে। জানলা দরজা বন্ধ থাকলে কোনো শব্দই পাওয়া যায় না। দুটো চড়াই এসে ঘরে ঢুকলো। চক্কর মারল কয়েকটা। তাদের দ্রুত সঞ্চালিত পাখার শব্দে ভরে গেল ঘরটা। শব্দটা কি মৃদু ধাক্কা দিচ্ছে তার হৃৎপিণ্ডে? বুকের মধ্যে একটা ডুগডুগি বাজছে। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিতে লাগলো সে। রক্তচাপ তার বড্ড বেশি ছিল।
কান ঝাঝা করত, ঘাড়ে ব্যথাও হতো। এখনও যেন সেই অস্পষ্ট লক্ষণগুলি রয়েই গেছে। আরোগ্য? না, সে এখনও বোধহয় আরোগ্যের চৌকাঠটা ডিঙোয়নি। ব্রেকফাস্ট এসে গেল। আবার ন্যাপকিনে বুক পেট ঢাকা পড়ল। তারপর শিশুর মতো হাঁ করে নার্সের হাত থেকে চামচে চামচে বিস্বাদ খাবার খাওয়া। তারপর ওষুধ। মুখ মুছিয়ে খাটটা নামিয়ে দিল নার্স। কত ঘুম ঘুমোবে শান্তশীল? এত বকেয়া ঘুম জমেছিল তার শরীরে, নাকি এরা বরাবর ঘুম পাড়িয়ে রাখে একে? কে জানে কি। তবে শান্তশীল ঘুমালো। যখন জাগলো তখন ঘরের জানলা বন্ধ, এয়ার কন্ডিশনিং চালু হয়েছে, ঘর নিস্তব্ধ। ছুঁচ পড়লেও টের পাওয়া যায়। ডাক্তার এলেন। মুখে পেশাদার অভয় হাসি, দাড়ি নিখুঁত কামানো, চোখে বুদ্ধির তীক্ষ্ণতা, অমায়িকতার মাখামাখি মুখশ্রী। কেমন দেখছেন ডক্টর গুহ? চমৎকার, গুড প্রোগ্রেস। আমার একটু হাঁটতে ইচ্ছা করছে। হাঁটবেন, তবে আজ নয়। উইকনেস এখনও আছে। হাঁটতে গেলে মাথা রিল করতে পারে। পোর্টেবল যন্ত্রে ডাক্তার ইসিজি রিডিং নিলেন। শান্তশীল চোখ বুজে রইল। তার অসুখ হলে একজন সস্তার এলএমএফ ডাক্তার ছিল বাঁধা। ছিল মার্কামারা ওষুধ, মার্কামারা মিক্সচার, বড়ি, বার্লি, দুধ সাগু। শান্তশীলের 17 বছর বয়সে তার স্কুল শিক্ষক বাবা মারা গেলেন। 7 ভাই বোন আর মা নিয়ে বিরাট সংসার। তখন অসুখ হলে ডাক্তারও আসতো না। শান্তশীলের এক দাদা ছিল জড়বুদ্ধি। সে মারা যায় মেনিনজাইটিসে। চিকিৎসাই হলো না, শুধু ডেথ সার্টিফিকেট লিখতে ডাক্তার এসেছিলেন। 4 টাকা ভিজিটও নিয়েছিলেন। সেই 4টে টাকার কথা আজ খুব মনে পড়ল। 4টে টাকার জন্য তখন কতই না হাহাকার ছিল। বাহ, অলমোস্ট নর্মাল। আর কয়েকটা দিন রেস্ট নিন, সব ঠিক হয়ে যাবে। শান্তশীলের চোখের কোণে একটু কি জল এলো। অবসন্ন হাত তুলে সে চোখটা মুছে নিল। নার্সের সঙ্গে চাপা গলায় কথা বললেন ডাক্তার। তারপর চলে গেলেন। আজ সে 100-150 টাকা পেগের মদ খায়। মহার্ঘ হোটেলে গিয়ে খেয়ে আসে ডিনার। অথচ শৈশবে বেড়ে ওঠার সময় 1 কাপ দুধও কখনো জোটেনি। 7 ভাই বোনের সেই ছিল সবচেয়ে মেধাবী। তাই তার ওপরে ছিল সকলের আশা আর নজর। একটা পরিবারের সেই হয়ে উঠেছিল নিউক্লিয়াস। কি করেছে শান্তশীল তার পরিবারের জন্য? হিসেব করে সে দেখল তার 1 ভাইয়ের চাকরি করে দিতে পেরেছে। 2 বোনের বিয়েতে মোটামুটি সাহায্য করেছে। চাকরি জীবনের প্রথমে সে মাইনে বেশি পেত না, ধারকর্জ করতে হয়েছিল। ধীরে ধীরে সেই সব ঋণ শোধ হয়েছে। শান্তশীলের বুকটা ভার লাগছে। ব্যথা নেই, কিন্তু ভার আর ক্লান্তি। আমি কি একটু বই পড়তে পারি সিস্টার? বই? নার্স একটা চিন্তা করে মাথা নেড়ে বলে, না। অন্তত নিউজ পেপার? ওহ, ইউ আর সো ন্যাগিং। আচ্ছা দেখছি, দাঁড়ান। নার্স চলে গেল। একটু বাদে একটা ইংরেজি খবরের কাগজ এনে দিয়ে বলল, ফর 10 মিনিটস অনলি, নো মোর। পড়লে কিন্তু স্ট্রেস হয়। শান্তশীল কাগজটায় চোখ বোলালো। পৃথিবীর খবর সম্পর্কে তার খিদে ছিল। এখন খিদেটা কেন যেন আর নেই। কাগজটা বালিশের পাশে ভাঁজ করে সে রেখে দিল, পরে পড়বে। দরজায় টোকা পড়ল।
শান্তশীল কোনো কৌতূহল বোধ করল না। জানলা দিয়ে বাইরের রোদ আর হাওয়ার খেলা দেখতে লাগলো। একটা ছায়া পড়ল চোখে। শান্তশীল তার অনাগ্রাহী চোখ তুলে যুবতীটিকে দেখল, যেন অচেনা বা আধো চেনা কেউ। বিয়ের 12-13 বছর পরেও শান্তশীল স্থির সিদ্ধান্তে আসতে পারেনি যে সে তার স্ত্রী মধুশ্রীকে প্রকৃতই ভালোবাসে কি না। আর এখন অসুখের পর পৃথিবীর সঙ্গে তার এত ব্যবধান রচিত হয়েছে যে এই মহিলাটিকে কাছের লোক বলেও মনে হচ্ছে না। মধুশ্রীর শরীর থেকে ইন্টিমেট পারফিউমের তীব্র গন্ধ আসছে। গন্ধটা ভালো লাগছে না শান্তশীলের। গন্ধটা তার বুকে ধাক্কা দিচ্ছে, শ্বাসবায়ুকে মন্থন করে গাঢ় করে তুলছে। একটু নিচু হয়ে তার কপালে আলতো হাত রাখে মধুশ্রী। শান্তশীলের 2টি মেয়ে আছে। এ সময় তাদের স্কুল। রোজ নয়, তবে মাঝে মাঝে তারা 2টি করুণ উদ্বিগ্ন মুখ নিয়ে বাবাকে দেখতে আসে। মধুশ্রী রোজ আসে নিজস্ব গাড়িতে। ফেরার পথে মার্কেটিং করে যায়। শান্তশীল খুব স্থির অপলক চোখে মধুশ্রীর দিকে চেয়ে রইল। এইভাবে সে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কটাকে খুঁজে দেখছিল। কীরকম সম্পর্ক? কোন সম্পর্ক? কোথায় যোগসূত্র তাদের? এ একটি নারী, সে একজন পুরুষ। সেটাও একটা সম্পর্ক বটে, কিন্তু বড্ড পলকা। আরও গভীর কিছু নেই? আরও অবিনশ্বর কিছু? তুমি তো ভালোই আছো এখন, ডক্টর গুহ বলছিলেন, আর 1 সপ্তাহ পরেই ছেড়ে দেবেন। 1 সপ্তাহ? 1 সপ্তাহে কটা দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড? মধুশ্রী কি জানে নার্সিংহোমের এই ঘরে একটা সেকেন্ড কত লম্বা হয়? শান্তশীল নির্বিকার মুখে বলল, ও, 1 সপ্তাহ দেখতে দেখতে কেটে যাবে। যেদিন তার হার্ট অ্যাটাক হয় সেদিন সকালে মধুশ্রীর সঙ্গে তার বিশ্রী একটা শোডাউন হয়েছিল। ঝগড়া তাদের মধ্যে কমই হয়। আসলে সেলস ইঞ্জিনিয়ার শান্তশীলকে কলকাতার বাইরে যেতে হয় খুব বেশি। অফিসের কাজ তার সময় এবং খাবার কেড়ে নেয়। 2টি ফুটফুটে মেয়ে আর অভিমানী বউয়ের সঙ্গে কাটানোর মতন সময় তার হাতে আর বিশেষ থাকে না। কিন্তু সেদিন হয়েছিল সাংঘাতিক শোডাউন। বুকের ব্যথার শুরু সেই থেকে। দুপুরে অফিসে ব্যথাটা বাড়ল, সন্ধেবেলা আরও। রীতিমতো তীব্র ব্যথা। সারা শরীর ঘামে ভিজে গেল। একটা ক্লাব ডিনার ছিল বিকেলে। শান্তশীল মদ দিয়ে ব্যথাটাকে ধুয়ে দিতে চেষ্টা করেছিল। সিগারেট খেয়েছিল পর। ব্যথা উঠতে লাগলো মাথায়। বিপদ বুঝে সে বেরিয়ে আসতে চেয়েছিল পার্টি থেকে। গাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেই যথেষ্ট, কিন্তু পারেনি। তবে গাড়ি পার্ক করার চত্বর অবধি চলে গিয়েছিল সে। তারপর বুক চেপে ধরে বসে পড়ল মাটিতে। ড্রাইভার নঈম তাকে দেখতে পেয়েছিল আরও কিছু পরে। লোক জড়ো করে শান্তশীলকে সে ধরাধরি করে গাড়িতে তোলে এবং বুদ্ধিমানের মতো সোজা নিয়ে আসে নার্সিংহোমে। তারপর বাড়িতে খবর দেয়। মেয়েরা দাম্পত্য কলহের কথা সহজে ভোলে, ছেলেরা ভোলে না। শান্তশীলের জিভে যে তীব্র বিস্বাদ এখনো লেগে আছে, তা কিছুটা ওই দিনের ঝগড়ার স্মৃতি জড়িয়েও। মধুশ্রী এমনিতে দেখতে খারাপ না। রাস্তাঘাটে পুরুষরা 2-1 ফিরে তাকাতে পারে। 35, কিন্তু 35 বলে মনেও হবে না। তাই মধুশ্রীকে দেখে শান্তশীলের কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। লক্ষণটা কি খারাপ? তুমি নিজে কেমন ফিল করছো? ভালো। চোখের কোণে জল কেন বলো তো? কেঁদেছ নাকি? না, ও এমনি,
চোখ জ্বালা করেছিল। তোয়ালে দিয়ে চোখ মুছিয়ে দিল মধুশ্রী। তারপর বলল, এরা এত করছে তোমার জন্য যে আমার আর কিছু করারই থাকছে না। আমি দেখি আর চলে যাই, কোনো মানে হয়? কেন, সেবা করতে চাও? কিছু করতে পারলে ভালো লাগতো। এই তো ভালো। জানি, দে আর প্রফেশনাল পিপল, আমরা তো এদের মতো পারবো না। তবু মনে হয় আপনজনের অসুখ করলে কিছু করতে পারলে ভালো হতো। শান্তশীল চোখ বুজে বলল, ডোন্ট বি সেন্টিমেন্টাল। আমাদের সময়ও কাটছে না। কদিন যা টেনশন গেল, কাল রাতে একটু ঘুমাতে পেরেছি। এতদিন ঘুমোওনি বুঝি? হয় নাকি, যা টেনশন। শান্তশীল জালনায় চড়াই দেখতে পাচ্ছিল। এখন শার্সি বন্ধ, কিন্তু শার্সির বাইরে দুটো চড়াই বরাবর চক্কর খাচ্ছে। হয়তো একটা মেয়ে চড়াই, অন্যটা পুরুষ। শান্তশীল কোনোদিনই আবেগপ্রবণ নয়, আর পৃথিবীর কোনো মানুষের প্রতি তার কোনো নারী ছেঁড়া টান নেই। তার মা থাকে শান্তশীলের ছোট ভাইয়ের কাছে, জব্বলপুরে। এত গুরুতর অসুখের পরও মাকে দেখতে ইচ্ছে করেনি তার। তার দুটি ফুটফুটে মেয়েকে সে ভালোবাসে বটে, কিন্তু সেরকম বাড়াবাড়ি কখনো করে না। তবে আবেগহীনতা তাকে মাঝে মাঝে বিপদে ফেলে দেয়। বাবা মারা যাওয়ার পর কাঁদা তো দূরের কথা, সে এত স্বাভাবিক আচরণ করছিল যে মা পর্যন্ত ওই শোকের সময়ও তার ওপর রেগে উঠেছিল। অবসন্ন শান্তশীল চোখ বুজে ভেবেছিল, সে কি একটু নিষ্ঠুর, হৃদয়হীন? যখন চোখ মেলল শান্তশীল, তখন মধুশ্রী চলে গেছে। শুধু দম বন্ধ করা গন্ধটা রেখে গেছে ঘরের বাতাসে। নার্স নেই ঘরে, সবসময় থাকেও না। সে ঘুমোচ্ছে দেখে হয়তো করিডোরে বান্ধবীদের সাথে আড্ডা মারছে। অসুবিধে নেই, হাতের কাছেই কলিং বেল আছে, বোতাম টিপলেই দৌড়ে আসবে। কিন্তু তাকে ডাকবার কোনো প্রয়োজন আপাতত নেই। একটু জল তেষ্টা পেয়েছে, তেমন কিছু নয়, একটু পরে জল খেলেও চলবে। শান্তশীল জানলার দিকে চেয়ে হতাশ হলো। রোদ্দুর আসছে বলেই বোধহয় পুরো পর্দায় গোটা জালনাটা ঢেকে দেওয়া হয়েছে। প্রেক্ষাগৃহের মতো এই ঘরে আর কতদিন তাকে শরীরে বন্দী হয়ে থাকতে হবে? শান্তশীল বুকের ভারটা টের পাচ্ছে এখনো, শরীরের অবসাদটাও। খুব ধীরে সে কুনুইয়ের ওপর ভর রেখে উঠে বসবার চেষ্টা করল। মাথার মধ্যে কেমন একটা পাক মেরে চোখে অন্ধকার দেখল কিছুক্ষণ। তারপর সেই ভাবটা কেটে গেল। খুব ধীরে ধীরে শরীরে যতদূর সম্ভব কম চাপ দিয়ে সে উঠে বসল। এই সামান্য পরিশ্রমেই কি তার হাঁপ ধরল? বড় বড় শ্বাস ফেলতে লাগলো সে। এইবার শান্তশীল দেখল তার স্টিলের বেডটা বেশ উঁচু। সে কি নামবে? পারবে নামতে? পড়ে যাবে না তো? উচিত হবে কি নামাটা? আরও 7 দিন এই অবরোধে কাটানোটা অর্থহীন। তার বাবা মারা গিয়েছিল অনেক অনাদরে, প্রায় বিনা চিকিৎসায়। তার পরিবারের ডাক্তার ডাকার বা ওষুধ খাওয়ার রেওয়াজই ছিল না। তার দাদার করুণ মৃত্যুর কথা এখনও তো স্পষ্ট মনে পড়ে তার। কি হবে তার? মৃত্যুর বেশি আর কি হতে পারে? শান্তশীল তার পাজামা পরা পা দুটো ঝুলিয়ে নিচে নামিয়ে দিল। তারপর সামান্য দ্বিধাজড়িত কয়েকটা সেকেন্ড শান্তশীল মেঝের ওপর দাঁড়ালো। হাঁটু ভেঙে পড়তে চাইছে, শরীরে একটা অদ্ভুত থরথরানি। বিছানায় ভর রেখেই সেই দুর্বলতা সামাল দিল। হাঁটবার জন্য এখন তার চাই এক দুর্জয় সাহস। বুকের থরথরানি, শরীরের অভ্যন্তরে ঝিঝির ডাক, মাথার চক্কর
এসব নিয়ে হাঁটবার চেষ্টা করাটাও যে বিপজ্জনক তা শান্তশীল জানে। এক পা করে সে কয়েক পা এগিয়ে গেল। শরীরে তেমন ভারসাম্য থাকছে না, সে টলছে, সোজা যেতে গিয়ে বেঁকে যাচ্ছে। জানালার কাছ বরাবর এসে পর্দাটা সরিয়ে বাইরে তাকালো। বেলা 10টার কাছাকাছি কি এখন, বা আরেকটু বেশি? এ ঘরে একটা দেয়াল ঘড়ি আছে, কিন্তু সেদিকে তাকালো না। কটা বাজে জেনে তার লাভ কি? তার জানলার নিচেই একটা পার্ক, পার্কে জলাশয়, নিবিড় গাছপালা চারিদিকে। শান্তশীল খানিকক্ষণ তৃষিতের মতো চেয়ে রইল সেই দিকে। একটা রাধাচূড়া গাছের তলায় বেঞ্চে ময়লা জামা কাপড় পরা একজন বুড়ো মানুষকে দেখতে পাচ্ছিল সে, বসে ঝিমোচ্ছে। শান্তশীল ধীর পদক্ষেপে হেঁটে দরজার কাছে এলো। সাবধানে দরজাটা খুলে দেখল করিডোর ফাঁকা। বাইরে বেরিয়ে এলো শান্তশীল। দরজাটা সাবধানে ভেজিয়ে দিয়ে সিঁড়ি ধরে নামতে থাকলো নিচে। লিফট নিল না, দরকার কি? 7 বা 8 তলা থেকে নামারও কিছু পরিশ্রম আছে। শান্তশীল রেলিংয়ে হাত রেখে নামতে লাগলো, নামতেই লাগলো। একটার পর একটা ধাপ। অনেক উর্দি পড়া লোক তাকে দেখল, কয়েকজন নার্সও, কিন্তু কেউ কিছু বলল না। যে যার নিজের কাজে ব্যস্ত, কারোর তেমন সময় নেই। খালি পায়ে নিচে নেমে এলো শান্তশীল। বুক ভার, শরীরে অবসাদ, তবু তেমন কিছু ঘটল না তার শরীরে। কোনো বিস্ফোরণ নয়, কোনো জবনিকাও নয়। সামনে চমৎকার কংক্রিটের ড্রাইভওয়ে, ঢালু হয়ে নেমে গেছে রাস্তায়। শান্তশীল ধীর এবং দৃঢ় পদক্ষেপে পথটুকু পেরিয়ে রাস্তায় নামল। চারিদিকে জমজম করছে কলকাতা, অবারিত পৃথিবী। শান্তশীলের মাথার মধ্যে একটা পংক্তি আপনা থেকেই চলে এলো, বন্ধন হোক ক্ষয়। রবীন্দ্র জয়ন্তীতে কতবার গানটা শুনেছে, কিন্তু মাথায় ঘুরপাক খেতে লাগলো ওই একটি লাইন, বন্ধন হোক ক্ষয়। শান্তশীল এত মুক্ত কোনো দিন বোধ করেনি। তার পকেটে একটি পয়সাও নেই, পায়ে জুতো নেই, পরনে শুধু পায়জামা আর বুশ শার্ট গোছের। কয়েকদিন দাড়ি কামানো হয়নি, তাকে কেমন দেখাচ্ছে কে জানে। শান্তশীল যথেষ্ট সাহস বোধ করছে, আত্মবিশ্বাসও। শরীরের জড়তা কেটেছে, বুকের ভার ততটা অনুভব করছে না। সে পায়ে পায়ে পার্কটায় চলে এলো। ফটক ঠেলে ঢুকে পড়ল ভিতরে। একজন দারোয়ান গোছের লোক গম্ভীর মুখে এগিয়ে এসে বলল, ইহা ঘুষনা মানা হ্যাঁ জি। শান্তশীল তর্ক করল না, বিনয়ের সঙ্গে বেরিয়ে এলো। পার্কটাতেই যে তাকে ঢুকতে হবে এমন কোনো কথা নেই। সে তো এখন সব দিকেই যেতে পারে, যেখানে খুশি। সুতরাং সে কিছু চিন্তা না করেই হাঁটতে লাগলো। একটু বাদেই সে যখন বুঝতে পারল যে বাড়ির দিকেই হাঁটছে, তখন ইচ্ছে হলো পথ পাল্টাতে। পথ পাল্টালো শান্তশীল, কিন্তু কোন দিকে যাবে তা স্থির করতে মন চাইল না। উদাসভাবে হাঁটতে লাগলো শুধু। দেখল কোনো লাভ হচ্ছে না। তার অভ্যস্ত সংস্কার, তার জৈব চেতনা তাকে ঠিক নিয়ে যাচ্ছে একটা চেনা পথের দিকেই, নির্দিষ্ট লক্ষ্যে। বাড়ির দারোয়ান তাড়াতাড়ি উঠে একটা অভিবাদন জানালো, সাব তবিয়ত তো ঠিক হ্যাঁ? হ্যাঁ। সিঁড়ি ভেঙে ওঠা বড় বাড়াবাড়ি হয়ে যাবে কি? তার অ্যাপার্টমেন্ট 5 তলায়। অনেকটা পথ হেঁটেছে শান্তশীল, অন্তত মাইল 3। সে ঘামছে, একটু হাঁফ ধরেছে তার। একটু ভেবে লিফটে উঠে দরজা বন্ধ করে দিল শান্তশীল। তারপর চোখ বুজে দম নিল শান্তভাবে। কলিং বেল একবার মাত্র বাজালো সে।
কেউ দরজা খুলল না। তাহলে কি মধুশ্রী এখনো ফেরেনি? কাজের মেয়েটা অবশ্য নেই, দেশে গেছে নাকি সে? তাহলে কি ফিরে যাবে শান্তশীল? দরজাটা হঠাৎ সামান্য একটু ফাঁক হলো, খুব সামান্য। একটা চোখ সেই ফাঁক দিয়ে তাকে বিদ্ধ করল। তারপরই একটা ক্ষীণ ভয়ার্ত গলায় আর্তনাদ। কে? শান্তশীল বুদ্ধের মতো শান্তভাবে চোখটার দিকে ঘুরে তাকালো। কিচ্ছু বলল না। চোখটা মধুশ্রীর, তাকে চিনতেও পারছে। তবু দরজাটা হাট করে খুলল না তো। খুব ধীরে ধীরে দরজাটা খুলল মধুশ্রী, তার চোখে অপার বিস্ময়। তুমি তুমি কি করে এলে? শান্তশীল দেখল মধুশ্রীর চুল এলোমেলো, পরনে তাড়াহুড়োয় চাপানো হাউসকোট, যার বোতামের সঙ্গে বোতামের ঘর ঠিকঠাক মেলেনি। বাঁ গালে টাটকা একটা কামড়ের দাগ। শান্তশীল ভদ্রভাবে চোখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার আসবার ইচ্ছে ছিল না, কিন্তু কেন যে চলে আসতে হলো এর কোনো মানে হয় না। দ্বিধাগ্রস্ত মধুশ্রী দরজা ঠেলে বলল, এসো। শান্তশীল ঘরে ঢুকল। মস্ত বড় বসবার আর খাওয়ার ঘর, ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে সাজানো হয়েছিল, অবিশ্বাস্য রকমের চকচকে। এত সাজানো যে এই অ্যাপার্টমেন্টে থাকতে তেমন স্বস্তি হয় না। শান্তশীল ঘরে ঢুকে বুঝল মধুশ্রী ভীষণ রকমের নার্ভাস, মুখ বিবর্ণ। শান্তশীল খুব ঠান্ডা মাথায় বলল, আমি একটু বাথরুমে যাব। ও আচ্ছা। শোয়ার ঘরের দরজাটা আপনা থেকেই কি বন্ধ হয়ে গেল নিঃশব্দে? শান্তশীল একটু থামল, মধুশ্রীর দিকে চেয়ে বলল, 10 মিনিটের জন্য বাথরুমে যাব। হ্যাঁ? 10 মিনিটের জন্য বাথরুমে গেলে তোমার হবে তো? মধুশ্রী অবোধ জন্তুর মতো চেয়ে রইল, বোবা। 10 মিনিটের বেশি সময় নিল শান্তশীল। বুকটায় আবার ভার, একটা ঘুনঘুনে ব্যথা ছড়িয়ে পড়েছে বুকে। বেসিনে উপুর হয়ে শান্তশীল মুখে চোখে জলের ঝাপটা দিল অনেকক্ষণ। তোয়ালে দিয়ে মুখটা মুছবার সময় টের পেল শরীর ভেঙে আসছে ক্লান্তিতে, অবসাদে। কিন্তু ঈর্ষা নেই, ক্রোধ নেই, অপমানও নেই। যখন বাথরুম থেকে বেরিয়ে এলো শান্তশীল, তখন মধুশ্রীর মুখ বিবর্ণ, চোখে ভয়, তবে সামলে নিয়েছে অনেকটা। হাউসকোটের বোতাম ঠিকঠাক লাগানো, চুল এলো খোপায় বাঁধা, শুধু বাঁ গালে একটা দাঁতের দাগ জলজল করছে। সামান্য পাউডারের প্রলেপ সেটা ঢাকতে পারেনি। শান্তশীল এই শরীরে কি করে নার্সিংহোম থেকে চলে এলো, আর কেনই বা এলো, এই সব জরুরি প্রশ্ন মধুশ্রী করল না। সে শান্তশীলের দিকে তাকাতেই পারছে না। শান্তশীল বাইরের ঘরেই সোফায় বসল। বুকে ঘনিয়ে উঠছে ব্যথা, ঘাম হচ্ছে, ঘাড়ে দপদপ করছে একটা রগ, মাথার মধ্যে চক্কর। তবু শক্ত গলায় বলল, বিছানা চাদরটা পাল্টে দাও, যাও। মধুশ্রী ছুট পায়ে চলে গেল। শান্তশীল বুকে হাত রাখল। দুষ্ট হৃদযন্ত্র এখনো রক্ত পাম্প করে যাচ্ছে, কিন্তু বড্ড দ্রুত, বড্ড বেশি দ্রুত। কান ঝাঝা করছে। সে কি মরে যাচ্ছে? মাথাটা একবার ঝাঁকালো শান্তশীল, একবার কোঁকিয়ে উঠল। তারপর হঠাৎ টের পেল তার ভারী ঈর্ষা হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে তার। তার খুন করতে ইচ্ছে করছে। মধুশ্রী যখন তাকে নিতে এলো, তখন এলিয়ে পড়ে আছে শান্তশীল, চোখ বোজা,
ঘামে ভিজে যাচ্ছে গা। মধুশ্রী ফোনের কাছে ছুটে গেল। শান্তশীল তার যন্ত্রণার মধ্যেও বুদ্ধের মতো শান্ত গলায় বলল, আমি ভালো আছি, ফোন করো না, বরং কিছু খেতে দাও। খুব ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখল মধুশ্রী। তারপর স্বামীর দিকে ফিরে তাকালো। শান্তশীল মৃদুস্বরে বলল, আরোগ্য। কিছুই বুঝল না মধুশ্রী। শুধু মনে হলো তার পাথরের মতো প্রতিক্রিয়াহীন স্বামী বোধহয় আসলেই রক্তমাংসেরই মানুষ। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প আরোগ্য। গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন। আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।